মশলা মাখানো কাঁঠালগুলোকে এক এক করে ব্যাটারের মধ্যে দেবো আর তেলের মধ্যে ভাজতে থাকবো। এরকম ফুলকো ফুলকো মুচমুচে ইউনিক কাঁঠালের পকোড়া বানানো হয় তাহলে কিন্তু প্রত্যেকেরই খেতে ইচ্ছে করবে। দারুণ। নমস্কার বন্ধুরা, সাবিত্রী কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আবারও চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আর আজকে আমি যে রেসিপিটা বানাবো তার জন্য কিন্তু আমাদের এই গাছেরই একটা টাটকা এবং ডাঁসা কাঁঠাল নিয়ে চলে এসেছি। সবে মাত্র পাড়া হয়েছে আর এই ডাঁসা কাঁঠাল দিয়ে আজকে বানাবো কাঁঠালের পকোড়া। আর এটা কিন্তু দারুণ খেতে লাগে। আপনারা শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। একটু ইউনিকভাবে বানাবো। আর জানি এই সময় কিন্তু প্রত্যেকের বাড়ি কম বেশি করে কাঁঠাল আছে, তবে এরকম যদি ডাঁসা কাঁঠাল একবার পান তাহলে কিন্তু আমার মতো করে এই পকোড়াটা বানিয়ে নেবেন। যেহেতু এখন বর্ষাকাল আর বাইরে এইরকম যদি ঝমঝমিয়ে বৃষ্টি পড়ে আর তার সাথে যদি হাতের কাছে থাকে পকোড়া তাহলে তো আর কথাই নেই। তাই আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যারা আমার নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। তাহলে চলুন আজকে রেসিপিটা শুরু করা যাক। যেহেতু এটা ডাঁসা কাঁঠাল সেই জন্য কিন্তু আমার দা দিয়ে কাটতে হবে। আর দেখতে পাচ্ছেন গাটা কিন্তু একদম হলুদ হয়ে গেছে, কিন্তু পাকেনি। দেখুন আমি এই যে দা নিয়েছি, দা দিয়ে কাটবো। হাত দিয়ে এইভাবে খুলে নেব। এই দেখুন, এই যে আপনাদের বললাম না যে ডাঁসা কাঁঠাল প্রয়োজন, আর সেই ডাঁসা কাঁঠালটা এখানে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ডাঁসা। এই দেখুন, এটা কিন্তু সম্পূর্ণ কাঁচাও নয় আবার সম্পূর্ণ পাকাও নয়, তবে এই কাঁঠালের কোয়াগুলোই কিন্তু পকোড়ার জন্য একদম পারফেক্ট। এই দেখুন, ডাঁসা হলে তবেই কিন্তু এইভাবে নিতে পারবেন। আর বাইরে যে এই অংশগুলো, এগুলো তো এমনি পাকা কাঁঠালেও আমরা ফেলে দিই, তাই এখানে আমিও ফেলে দিচ্ছি আর বীজটাও ফেলে দেব। মানে সম্পূর্ণ পাকার পর্যায়ে চলে এসছে। এই যে দেখুন, এইগুলো দিয়ে কিন্তু দারুণ পকোড়া হয়। যদি একবার খান এই পকোড়া তাহলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে। যেগুলো একটু বড় বড় কোয়া রয়েছে সেগুলোকে আমি দু টুকরো করে নিচ্ছি। অনেক কোয়া রয়েছে, আমার এই অংশটা হলেই কিন্তু হয়ে যাবে। এবার এটা বাদ দেওয়ারও কোনো প্রয়োজন নেই, এইটা কিন্তু এমনিও খাওয়া যাবে, মানে হালকা মিষ্টি মিষ্টি থাকবে। যারা খুব বেশি মিষ্টি কাঁঠাল পছন্দ করে না তারাও কিন্তু এই কাঁঠালটা খেতে পারবে। সদ্য গাছ থেকে কাঁঠাল পাড়া, অথচ এত সুন্দর ডাঁসা কাঁঠাল। আমি জানি আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা পাকা কাঁঠাল খেতে একদমই পছন্দ করেন না, তাদের জন্য কিন্তু আজকের এই রেসিপিটা খুবই ভালো লাগবে। তো বন্ধুরা দেখুন, আমার যতটা প্রয়োজন ঠিক ততটা পরিমাণে আমি এখানে কাঁঠাল নিয়ে নিয়েছি। আর যেহেতু এটা ডাঁসা কাঁঠাল সেই জন্য কিন্তু হাতেও খুব বেশি পরিমাণে আঠাও লাগেনি। তো চলুন এবার এগুলোকে ভালোভাবে ধুয়ে নিই। ধোয়ার জন্য এখানে একটা পাত্রে জল রেখেছি কিছুটা, তার মধ্যে সব দিয়ে দিলাম। ধুয়ে এখানে বড় পাত্র রেখেছি, তার মধ্যে রাখছি। এবার পকোড়াটা টেস্টি বানানোর জন্য কিছু মশলা লাগবে, আর সেই মশলাগুলো আমি এখানে নিয়ে নিয়েছি। এখানে রয়েছে হাফ চামচ গোটা ধনে, হাফ চামচ গোটা জিরে, দুটো শুকনো লঙ্কা, কয়েকটা কাঁচা লঙ্কা, আর কয়েক কোয়া রসুন, আর অল্প একটু ধনে পাতা। এবার এগুলোকে ভালো করে শিলনোড়াতে বেটে নেব। সব একসাথেই দিয়ে দিচ্ছি। আর এই মশলাটা কিন্তু খুব মিহি করব না, একটু দানা দানা রাখবো, এতে করে পকোড়াগুলো খেতে খুব ভালো লাগবে। এই যে দেখুন কেমন দানা দানা রয়েছে, এভাবেই থাকবে। আপনারা চাইলে এরকম ভাবে হামানদিস্তাতেও থেঁতো করে নিতে পারেন। এবার শিল থেকে সরাসরি মশলাটা তুলে আমি কাঁঠালের মধ্যে দিয়ে দেবো, মানে যে ধুয়ে রাখা কাঁঠালটা রয়েছে তার মধ্যে দেবো, তবে সম্পূর্ণটা নয় কিন্তু। এই যে অল্প করে রেখে দিলাম, এটা পরে আমি কাজে লাগাবো। আর এই যে অর্ধেকের বেশিটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো। এর মধ্যে কিন্তু আর কোনো উপকরণ দেবো না, যেহেতু মশলাটার মধ্যে সব কিছুই রয়েছে, তাই আমি এগুলোকে ভালো করে মাখিয়ে নেব কাঁঠালের মধ্যে।
দেখুন খুব ভালোভাবে কাঁঠালের মধ্যে মশলাগুলো মাখিয়ে নিলাম, আর মাখানোর পর দেখুন কতটা সুন্দর লাগছে। একটু বৃষ্টি এলেই আমার মতো কারা তেলে ভাজা খেতে ভীষণ পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমি তো ভীষণ ভালোবাসি। এই যে বাইরে সকাল থেকে তো বৃষ্টি হয়েই যাচ্ছে, আর এই বৃষ্টি ওয়েদারেই কিন্তু আমি এই পকোড়াটা বানাতে এলাম। তো চলুন এটাকে এবার সাইডে রেখে আমি একটা এই পকোড়ার জন্য ব্যাটার রেডি করে নেব। ব্যাটার রেডি করার জন্য একটা ছোট বাটি 2 বাটি বেসন নিয়ে নিচ্ছি একটা বড় পাত্রের মধ্যে। অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, হাফ চামচের একটু কম জোয়ান, স্বাদ মতো নুন। এবার শিলনোড়াতে যে বেটে রেখেছিলাম মশলাটা সেটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কিছুটা কারি পাতা কুচি। এটা দিলে কিন্তু পকোড়ার টেস্টটা দারুণ আসে, তবে আপনাদের হাতের কাছে যদি থাকে অবশ্যই দেবেন, যদি না থাকে ধনে পাতা কুচিও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। দেখুন শিল ধোয়া জলটাও কিন্তু আমি নষ্ট করছি না, এটা বাটিতে করে নিয়ে নিলাম। এই শিল ধোয়া জলটা দিয়ে কিন্তু বেসনটাকে ভালোভাবে মাখিয়ে নেব। এই দেখুন আপাতত আমি ব্যাটারের থিকনেসটা একটুখানি ঘন রেখেছি, তবে ভাজার আগে এর ফাইনাল থিকনেসটা আপনাদের দেখিয়ে দেবো। এবার আমি পকোড়াগুলো ভাজবো, তার জন্য উনুন ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিচ্ছি। ভাজার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সাদা তেল। তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি, এখান থেকে আমি 2 চামচ তেল ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম। এর সাথে দিয়ে দিচ্ছি 2 চিমটি খাওয়া সোডা, আপনারা চাইলে বেকিং সোডাও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো জিরে, এটা অপশনাল, যে কোনো একটা দিলেই হবে, মানে জোয়ান বা কালো জিরে যে কোনো একটা দিলেই হবে, তবে আমি টেস্ট বাড়ানোর জন্য জোয়ান এবং কালো জিরে দুটোই ব্যবহার করলাম। এবার ভালো করে মিশিয়ে নেব। এই ব্যাটারটাকে আরো একটু পাতলা করব, তার জন্য অল্প একটু জল দিয়ে দেব। যে চামচটা দিয়ে আমি মাখাচ্ছি সেই চামচের 1 চামচ মতো জল দিলাম। এই যে এরকম থিকনেসটা রাখলাম। এবার এই মশলা মাখানো কাঁঠালগুলোকে এক এক করে ব্যাটারের মধ্যে দেবো আর তেলের মধ্যে ভাজতে থাকবো। ব্যাটারের মধ্যে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, ব্যাস। এই দেখুন তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে কি সুন্দর ফুলে উঠেছে। দেখুন তেলটা একটু বেশি করে দিলে বেশ অনেকগুলো ভাজা যাচ্ছে। আমি এখানে প্রায় 5 থেকে 6টা দিয়েছি। এবার এগুলোকেই বেশ সুন্দর করে ভেজে নেব। প্রথমে যেগুলো দিয়েছিলাম সেগুলোকে এক এক করে উল্টে দেব। মাঝখানে প্রায় 1.5 থেকে 2 মিনিট মতো ভেজেছি, আর এগুলোকে কিন্তু আমি একটু মিডিয়াম আঁচেই ভাজবো, তবেই কিন্তু এগুলো মুচমুচে হবে। দেখুন প্রত্যেকটা কাঁঠালের পকোড়া বেশ সুন্দর করে ভেজে নিয়েছি, কালারটাও সুন্দর চলে এসছে। এবার আমি একটা পাত্রে তুলে নেব। দেখুন প্রত্যেকটাই কিন্তু একদম ফুলকো ফুলকো হয়েছে, দেখতেও দারুণ লাগছে। আওয়াজটা শুনে তো আপনারা বুঝতে পেরেছেন কতটা মুচমুচে হয়েছে এই পকোড়াগুলো। তবে আমি আঙুল দিয়ে একটুখানি ভেঙেও দেখাচ্ছি। এই দেখুন একদম মুচমুচে এবং খাস্তা। তবে এই পকোড়াগুলো ঠান্ডা হলে আপনাদের ভেঙেও দেখাবো এবং খেয়েও বলবো এর স্বাদটা কেমন হয়েছে। তবে তার আগে চলুন বাকি কাঁঠালগুলো একইভাবে পকোড়া বানিয়ে নিই। তাই 2 মিনিট মতো এক পিঠ ভেজে নিয়েছি, এবার এগুলোকে উল্টে দেবো। কাঁঠালের পকোড়াগুলো এত সুন্দরভাবে ফুলকো ফুলকো হচ্ছে যে মনে হচ্ছে যেন সারাদিন এগুলো ভাজতেই থাকি। দেখুন পরেরগুলোও আমি একইভাবে ভেজে নিয়েছি, দেখতেও বেশ লোভনীয় লাগছে। এই দেখুন প্রত্যেকটাই কিন্তু ফুলকো ফুলকো হয়েছে। এবার আপনাদের একটু ভেঙে দেখাচ্ছি, দেখেই তো বুঝতে পারছেন যে কতটা মুচমুচে। একটু ঘষেও দেখাই। এই যে দুটো পকোড়া যে ঘষছি আপনারা নিশ্চয়ই আওয়াজটা শুনে বুঝতে পারছেন যে এটা মুচমুচে। এবার ভেঙে দেখাই। এই দেখুন কত সুন্দরভাবে কাঁঠালটা যেমন সিদ্ধ হয়েছে তেমনই কিন্তু উপরে কোটিংটাও দারুণ মুচমুচে। আরও একটা ভেঙে দেখাই আপনাদের কতটা মুচমুচে। এটা কিন্তু ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে, সেই ঠান্ডা পকোড়াটাই নিয়েছি। এই দেখুন কত সুন্দর হয়েছে কাঁঠালের পকোড়াগুলো। এবার দেখুন এটা টমেটো সস বা যে কোনো ধনে পাতা সসের সাথেও খেতে পারেন, তবে আমি এটা শুধু শুধু খেয়ে বলছি কেমন স্বাদ।
দারুণ লাগছে, কিন্তু কোটিংটা এত সুন্দর টেস্ট হয়েছে যে কাঁঠাল বলেই মনে হচ্ছে না। আর কাঁঠালটা এত সুন্দর সিদ্ধ হয়ে গলে গেছে, যা মুখে দেওয়ার সঙ্গে সঙ্গেই মানে গলে যাচ্ছে বলতে গেলে। দারুণ। তো বন্ধুরা, আপনারা যদি এরকম ডাঁশা কাঁঠালের পকোড়া যদি না খেয়ে থাকেন, অবশ্যই কিন্তু একবার হলেও এই সময় বানিয়ে খাবেন, খুবই ভালো লাগবে, বুঝতেই পারবেন না এটা যে কাঁঠাল খাচ্ছেন। আর বাড়ি যারা কাঁঠাল খেতে পছন্দ করে না তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে, এতটাই সুস্বাদু খেতে। তো আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে বা রেসিপিটা যদি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো আজকের মতো টাটা, পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।